আপনারা সবাই খবর পেয়ে গিয়েছেন ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে এবং বাংলাদেশের উত্তাপ যে কোনো সময়ে ভারতবর্ষে চলে আসতে পারে এমনই একটা আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এত বিরাট অংশের যে বর্ডার রয়েছে, 6টা জেলার ওপর দিয়ে যে বিস্তৃত বর্ডার রয়েছে, সেখান থেকে ইনফিল্ট্রেটার্সরা চলে আসতে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। ভারত সরকার সতর্ক রয়েছে। ইতিমধ্যেই বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কলকাতায় পৌঁছে গিয়েছেন। সমস্ত বিষয় নজর রাখছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা নির্বাচিত সরকার, আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের কন্যা তথা বাংলাদেশের কিছুক্ষণ আগে পর্যন্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে হলো তার বোনের সঙ্গে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছেন এবং এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তার হেলিকপ্টার আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সম্ভবত তিনি ত্রিপুরার আগরতলাতেই সেইখানেই কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে অনেকে বলছেন তিনি দিল্লিতেও থাকতে পারেন। সে যাই হোক, অন্তত ভারতে চলে এসেছেন শেখ হাসিনা তার বোনকে নিয়ে। আপনারা ভাবতে পারেন, একটা নির্বাচিত সরকার, এই কয়েকদিন আগেই জানুয়ারি মাসেই বাংলাদেশের নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 224টি আসন জিতেছিল। তাদের মেন যে অপোনেন্ট পার্টি ছিল তারা মাত্র 11টি আসন জিতেছিল এবং ইন্ডিপেন্ডেন্টরা জিতেছিল 62টি আসন। অর্থাৎ 300-র মধ্যে 224টা আসন পেয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একেবারেই তড়িঘড়ি বাংলাদেশ ছাড়তে হলো। মাত্র 45 মিনিটের তাকে টাইম দেওয়া হয়েছিল সেনা প্রধানের তরফ থেকে। বলা হয়েছিল 45 মিনিটের মধ্যে পদত্যাগ করতে হবে। তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে একেবারে হু হু করে জনস্রোত ঢুকে পড়ে এবং সেখানে চূড়ান্ত লুটপাট চলে। আপনাদের সেই ভিডিওগুলো দেখাচ্ছি এবং খুব স্বাভাবিক কারণেই তড়িঘড়ি তাকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়। একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার, যারা নির্বাচিত হলেন এই জানুয়ারি মাসে, সেই গণতান্ত্রিক একটা সরকারকে কিভাবে ফেলে দেওয়া হলো সেটা বাংলাদেশ কার্যত দেখিয়ে দিল তারা পাকিস্তান কিংবা আফগানিস্তানের থেকে মোটেই কোনো কিছু অংশে কম যায় না। আপনাদের দেখাতে চাইবো যে কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন লুটপাট চালাচ্ছে সেখানকার আন্দোলনকারী ছাত্ররা। এটারই কি নাম আন্দোলন? কেউ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে খাটের মধ্যে শুয়ে আছে, তো কেউ আবার প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে একেবারেই চিকেনের লেগ পিস খাচ্ছে। আসুন ভিডিওগুলো দেখুন। এই সময় পানি খা এটাই কি আন্দোলনের নমুনা? যদি একটা আন্দোলন হয়ে থাকে তাহলে লুটপাট কেন হবে? আসল উদ্দেশ্য কি সত্যিই বাংলাদেশের ওই সংরক্ষণ বা কোটা নীতিকে তুলে দেওয়া? তার কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটা নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ফলে বাংলাদেশের যে সংরক্ষণ নীতি ছিল তার আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও কেন বাংলাদেশে নতুন করে আগুন জ্বলল? আসলে উদ্দেশ্য কি ছিল না যে ওই সংরক্ষণ? তাহলে কি উদ্দেশ্য একমাত্রই ছিল শেখ হাসিনার সরকারের পতন? যে শেখ হাসিনার সরকার কয়েকদিন আগেই একেবারেই গণতান্ত্রিক প্রথা মেনে ইলেকশনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছেন, তাদের সরকারকে ফেলে দেওয়ার জন্য পাকিস্তানপন্থী শক্তি কিংবা জামাত তারা একসঙ্গে হাত মিলিয়ে কি শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করলো? এবং আপনাদের দেখাতে চাইবো, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ঘোষণা করেছেন এই মুহূর্তে সেনাবাহিনীদের নেতৃত্বে একটা ইন্টারিম সরকার গঠন করা হবে এবং তারাই আপাতত বাংলাদেশকে পরিচালনা করবে। আসুন তার বক্তব্য শোনাই।
দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এই সমস্ত ভিডিও দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল না পড়শি দেশ শ্রীলঙ্কার কথা, কিংবা কয়েক বছর আগে ঘটে যাওয়া আফগানিস্তানের কথা। বাংলাদেশেও কিন্তু ঠিক একই রকম কাণ্ড কারখানা ঘটলো। ছাত্র আন্দোলনের নামে তারা কি ধরনের রাজনীতি করছে আপনারা দেখুন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার আগে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য প্রার্থনা করেছিলেন, তাকে সেই অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি বলে শোনা যাচ্ছে। যে একেবারেই তড়িঘড়ি ৪৫ মিনিটের মধ্যে, মাত্র ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনা প্রধানদের নেতৃত্বে, এবং সেই তড়িঘড়ি ইস্তফা দিয়ে তিনি একেবারেই সেফ প্লেস অর্থাৎ ইন্ডিয়াতে চলে আসেন। এবং সম্ভবত ভারত সরকার নয়া দিল্লির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে শেষ বক্তব্য বলারও সুযোগ দিল না বাংলাদেশ, এমনই তাদের গণতন্ত্র। আর যে সংরক্ষণ নিয়ে এই আন্দোলন চলছিল সেই সংরক্ষণের কোটা কিন্তু সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল। তারপরেও কেন ছাত্র আন্দোলন থামলো না, বরঞ্চ নতুন করে ছাত্র আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠল, তা নিয়েই প্রশ্ন উঠছে যে শুধুমাত্রই কি তাদের উদ্দেশ্য ছিল সংরক্ষণ কোটা তুলে মেধার ভিত্তিতে চাকরি, নাকি তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রথমে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বাংলাদেশি ছাত্রদের ৭ বা ৮টা দফাতে তাদের দাবি ছিল। সেই দাবিগুলো নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল, তারা কিছু নির্দেশও দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশ যখন চলে আসে, যখন ছাত্ররা তাদের দাবিতে মান্যতা পেয়ে যায়, তখন নতুন করে তারা এক দফাতে দাবি তোলে। কি সেই দফা? ওই সমস্ত ৭-৮ দফার বদলে তারা এক দফাতে কিন্তু সোচ্চার হয় এই ২-৩ দিন আগে থেকে। সেটা হচ্ছে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার ওপরে কেন এত রাগ জানেন? আপনারা হয়তো সকলেই জানেন যে শেখ হাসিনা তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে কিছুটা হলেও বাংলাদেশে স্পেস দিয়েছিলেন, মৌলবাদদের কিছুটা হলেও রুখে দিয়েছিলেন। আপনারা জানেন যে জামাতের মতো একটা অগণতান্ত্রিক দলকে একেবারেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কয়েকদিন আগে শেখ হাসিনা। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যারা বিরোধীরা ছিলেন তারা অত্যন্ত কট্টরপন্থী বাংলাদেশে। তারা আমাদের পড়শি দেশ পাকিস্তান যেমন কট্টরপন্থী, বাংলাদেশের ওই আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি যে সমস্ত বিএনপি কিংবা জামাত রয়েছে তারা কিন্তু একেবারেই কট্টরপন্থী। তারা একেবারেই সেখানকার হিন্দুদের বা মাইনরিটিদের কোনো স্পেস দিতে চান না। এবং যেহেতু নির্বাচনের সময় হিন্দুদের বা মাইনরিটিদের সমর্থন পেয়ে আসেন শেখ হাসিনা, সেই কারণেই তাকে কিন্তু হারানো যায় না নির্বাচনে। আর সে থেকেই বাংলাদেশের কট্টরপন্থীদের একটা মনে বিরাট রাগের জন্ম হয়েছিল। সেটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শুরুটা হলেও শেষ হলো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উৎখাত করে। অর্থাৎ বাংলাদেশি ছাত্র আন্দোলনের উদ্দেশ্য যে শুধুমাত্রই সংরক্ষণ ছিল না, সেটা আজকের ঘটনায় আরো একবার পরিষ্কার হয়ে গেল। সে দেশের গণতান্ত্রিকভাবে জিতে আসার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে সেখানে সরকার ফেলে দেওয়া হলো। এবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সেখানকার সংখ্যালঘুদের অবস্থান কি হবে। এটা আর বলার কথাই নয়। আপনারা জানেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়ায় এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও রয়েছে ছাত্র আন্দোলনের নামে। সেখানে হিন্দুদের ওপর নির্বিচারে অত্যাচার হচ্ছে, ঠিক যেমন দেশভাগের আগে অত্যাচার হয়েছিল, আরো একবার সেই ধরনের হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে এই ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে। এবং খুব স্বাভাবিকভাবেই তারা পথ খুঁজে পাওয়ার জন্য আরো একবার চেষ্টা করতে পারেন, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তথা ভারতের আইন শৃঙ্খলার ওপরও কিন্তু প্রভাব পড়তে পারে, যেটা এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল ভারতবর্ষের রাজনীতির জন্য বা ভারতবর্ষের সিকিউরিটির জন্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএফ এর যিনি হেড রয়েছেন তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কলকাতায় এসে তত্ত্বাবধান করছেন যে বর্ডার সিকিউরিটির লাইনে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে যেন কোনো রকমের ইনফিল্ট্রেশন হতে না পারে, তার
ব্যবস্থা তিনি করার চেষ্টা করছেন। কিন্তু আগামী দিনে কোন পথে যাবে, আরো বেশ কিছু তথ্য আমাদের হাতে রয়েছে, সেটা একদিনে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তবে সর্বশেষে এসে যেটা আপনাদের বলবো, যে বাংলাদেশ কিন্তু নিজেদের কবর খোঁড়ার কাজটা করে ফেললো। আমরা কোন রকম হিংসাকে সাপোর্ট করছি না, আমরা সে দেশের ছাত্রদের মৃত্যুর ঘটনাকে সাপোর্ট করছি না, কিন্তু আজকে বাংলাদেশ যা করলো সেটা ইতিহাস বলবে যে তারা কত বড় একটা ব্লান্ডার করলো। তার কারণ আগামী দিনে যখন 200 টাকা কেজি আলু কিনতে হবে কিংবা 500 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হবে, তখন নিশ্চিতভাবে তারা বুঝতে পারবে অগণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবে নিজেদের কবর খোঁড়ার কাজটা আজকে যেটা তারা করলেন, আগামী দিনই কিন্তু তাদের উত্তর দেবে, ঠিক যেমন উত্তর পেয়েছিল শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান। তাই বাংলাদেশের এই আন্দোলনের মধ্যে দিয়ে যে ভুল তারা করলো, আগামী ভবিষ্যতে কিন্তু তাদেরকে শিক্ষা দিয়ে যাবে। এবং ভারতের উচিত যে বাংলাদেশের প্রতি আর কোনো রকমের সহমর্মিতা না দেখিয়ে কট্টরপন্থীদের জন্য অন্তত একেবারে শক্ত হওয়া, সেখানকার যারা হিন্দুরা রয়েছে তাদের জন্য নিশ্চিতভাবে কোনো এনআরসির মাধ্যমে কোনো ব্যবস্থা করা, আর বাংলাদেশের কট্টরপন্থীদের জন্য ঠিক যেমন পাকিস্তানের জন্য জিরো টলারেন্সের নীতি ভারতবর্ষ নিয়ে চলে, আর বাংলাদেশ যদি কট্টরপন্থীদের হাতে চলে যায়, পাকিস্তানের মতো করেই বাংলাদেশকে কিন্তু এবার থেকে ট্রিট করতে হবে ভারতকে। হয়তো আগামী দিনে আমরা সেটাও দেখতে পারবো। কি বলবেন আপনারা? আরো অনেক তথ্য নিয়ে আগামী পর্বে হাজির হচ্ছি আপনাদের সামনে। এখনকার মতো এখানেই শেষ করলাম।